আসলে কন্ট্রোভার্সিতে এরকম ভাবে জড়াই গেছি, মানুষকে যদি যদি কোরআন ছুঁয়েও বলি তারাও ওনারা হাহারি এক দিবে আর বলবে যে এই ছেলে খারাপ, এই মেয়ে নষ্ট। ঠিক আছে, আপনাদের সবাই একটা জিনিস বুঝতে হবে। দেখেন, আপনারা আমাদের লাইভ ভিডিও দেখেন, কিন্তু আমাদের মনে কি চলে এটা একমাত্র আমরা জানি। ঠিক আছে, যার যতটুকু পাপের শাস্তি সে পাবেই। আচ্ছা, যার যতটুকু পাপের শাস্তি সে পাবে, আপনি যতটুকু করবেন অতটুকু পাবেন। তো এই নিয়ে একটু আগে যে রিয়ামণি বললো, হ্যাঁ, আমার বিষয়বস্তুগুলো সবকিছু বললো যে কিভাবে কালকে কি হলো। কালকের বিষয়টা হচ্ছে, আমি জাস্ট 2 লাইনে শেষ করি। হিরো আলম, আমরা ভালো ভালো কাজ করতেছি, এটা ও দেখতেছে আর জ্বলতেছে, কোনোভাবেই মেনে নিতে পারতেছে না, টিকতে পারতেছে না। হ্যাঁ, উনি কিন্তু আমার এক্স ওয়াইফকে নিয়ে যেইভাবে উশৃঙ্খল ভাবে ভিডিও বানাইছে, আমি কিন্তু একটা প্রতিক্রিয়াও জানাই নাই। কারণ তাকে আমি তালাক দিছি, আমি এটা বলছি সবাইকে। এখন সে যা খুশি তাই করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, যা মন চায় করুক। তো এখানে আমার কোনো ইন্টারফেয়ার করার কোনো কিছু নাই। সো আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি, আমি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো এগুলো দেখে হিরো আলম প্রত্যেকটা সময় জ্বলে, এটা ওটা করে। না জ্বললে তো মানুষ কারো পিছে লাগে না। আমার দেখেন, আমার চ্যানেলে সেই স্ট্রাইক মারে, তারপরে আমার চ্যানেলে সেই স্ট্রাইক মারে, তারপরে এই স্ট্রাইক রাখতে পারে না। যাই হোক, কখনোই মিথ্যা দিয়ে কোনো কিছুই হয় না, তো স্ট্রাইক তুলে নেই। আমার ফেসবুক পেজে ফেক রিপোর্ট মারে কিভাবে, তার যে বাবা মারা গেছে আমাকে বিভিন্ন কমপ্লেন করছে যে আমার ওর বাবা মারা সত্ত্বেও ও কেন ভিডিও বানাইছে আমার সাথে। আচ্ছা, তো যাই হোক, আমি কিন্তু জানতাম না যেটাই হয়েছে না কেন। আমি কিন্তু পরে ওনার একটা ছবি নিয়ে, ওনার বাবার ছবি নিয়ে, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমি পোস্ট করছি। সেই ভিডিওতে মানে সেই পিকচারে সে ফেক রিপোর্ট মারছে, আমার পেজটা সাসপেন্ড করে দিয়েছে। 1 মিলিয়ন একটা পেজ। এখন আমার একটা ইনকাম সোর্স উনি বন্ধ করে দিছে, অলরেডি ইনকাম সোর্স বন্ধ করে দিছে। তো আমি তো একটা ছেলে মানুষ, এখন আমি আমার একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি চালাইতে হয়। তো এখানে আমার ক্যামেরাম্যান আছে, সবাই আছে, সবাইকে আমার বেতন দিয়ে রাখতে হয়। ঠিক আছে, এখন আমার যদি ইনকাম সোর্স না হয়, তাহলে আমি তাদেরকে কিভাবে চালাবো, আমি কিভাবে নিজে চলবো? তো এইভাবে কন্টিনিউ আমি ভিডিও করে যাচ্ছি। তো এটা সে কোনোভাবে মেনে নিতে পারতেছে না, একটার পর একটা করে যাচ্ছে। আমি জাস্ট প্রোটেক্ট দিয়ে যাচ্ছি। আমি কিন্তু 2012 থেকে এখন 2025 সাল পর্যন্ত আমি ইউটিউবিং করি। তাহলে একটা মানুষ এত বছর ধরে ইউটিউবিং করে, পেজ চালায়, টিকটক চালায়, এটা চালায়, ওইটা চালায়, সে কি জানে না রাইট? আচ্ছা, হয়েছে। তাহলে সেই মানুষটা কি জানে না যে কিভাবে কি করতে হয়? কিন্তু দেখেন ভাই, আমি যদি কারো ক্ষতি করি, আমরা যদি কারো ক্ষতি করি, তাহলে আমাদের ক্ষতিও হবে। এই বিনিময়ে আমরা কিন্তু কারো ক্ষতি করি না। তো রিসেন্টলি যেই ঘটনা ঘটছে, কালকের ঘটনা, রিয়ামণি তো বললোই। আলম 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 সাহেব, আলম ভাই, উনি যে আমার বয়সের ডাবল, কাকাও লাগে, যেটাই হোক না কেন, উনি আমাকে মেসেজ দিছে, আচ্ছা ঠিক আছে, এইভাবে অনেক হয়েছে। আগে প্রথমে ঠেট দিছে, আমি নর্মালি ভাবে, একটা খারাপ মানুষের সাথে তো ওইভাবে চিল্লানো যায় না। তো আমি নর্মালি ভাবে আমার মতো করে আমি ডিসকাস করি। তো উনি আমাকে ঠেট দেয়। একটা সময় যায়, উনি বলে, আচ্ছা ঠিক আছে রিয়াজ, একটা কাজ করো, আজ চলো আমরা বসি। তো এই কথা বলছে, তো আমি ভাবনা চিন্তা করে রিয়ামণির সাথে কথা বললাম যে এরকম এরকম। রিয়ামণি বললো, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি বললাম, আপনি ওনার সাথে কথা বলেন। রিয়ামণি তো ওনারা দেখতেই পারে না, কোনো ইন্টেনশন কোনো কিছুই নাই। ঠিক আছে, রিয়ামণির, বাট আমিও রিয়ামণির সবসময় পুশ করি যে আলম ভাই আপনাকে অনেক ভালোবাসে, অনেকটাই ক্রেজি আপনার জন্য, আপনি ওনার সাথে মিলে যান, এইভাবে ওনাকে সবসময় পুশ করি। তো যাই হোক, তো আমি ওনার কথায় আমি আসছি 4টা বাজে আসার পরে আলম ভাই আসছে, আমরা এখানে বসছি, 10-15 মিনিট কথা বললাম। হঠাৎ করে উনি সিনকেট শুরু করে, ঠিক আছে, শুধু। তো উনি বলতেছে যে আচ্ছা তোমাদের এখন ধরছি, এখন কিন্তু তোমাদের কর দিয়ে দিব, দেশবাসীকে জানিয়ে দিব। ঠিক আছে, তোমরা এখনো সবার সামনে আইসা ক্ষমা চাইবা যে আমরাই ঠিক আছি, তোমরাই ঠিক নাই, মানে এইভাবে কথা বলতেছে। এখন এটা কি কোনো কথা বলেন? তারপরে আমি সাথে সাথে লাইভে আসছি যে এরকম উনি পাগলামি করতেছে, সব তো লাইভে দেখলেনি। তারপরে উনি নিচে গেছে, নিচে যাওয়ার পরে সাংবাদিক আনছে, এরে আনছে, তেরে আনছে, তার কিছু গুন্ডা বান্ডা আছে, লাডি লুডি নিয়ে মনে করেন আমাকে মারবো। তো রিয়ামণি পুলিশকে ফোন দিছে, পুলিশ আসছে, পুলিশ আইসা পুলিশ চলে গেছে, পুলিশ আমাকে আর কিছু করতে পারে নাই। তারপরে রাত 12টা বাজে আবার পুলিশ আসছে, তারা আমাদের নামে অভিযোগ করছে। পুলিশ আসছে, পুলিশ আমাদেরকে সেফটি দিবে বলে আমাদেরকে দিয়ে গেছে। এখান থেকে নিচে নিয়ে যাওয়ার পরে কোন জায়গার কোন একটা মেয়ে, মানে মোটা করে বয়স্ক মহিলা, সে আমার একটা জুতা দিয়ে বাড়ি মারছে। ঠিক আছে, এটা আমার খুব খারাপ লাগছে। তারপরে আমিও তাকে একটা থাপড় দিই। তারপরে পাশে আরেকজন টান দিয়ে আমাকে একটা আপনার ওই দিয়ে এটা মারে। তারপর আমরা থানায় যাই, থানার থেকে আমাদেরকে নিয়ে যায়, সারা রাত বসায় রাখার পরে ওরা আমাদেরকে 3টা মামলা দেয়। ওনারা আমরা অভিযোগ আমার মাথায় মারছে, আমাকে উনি রক্ত করে ফেলছে। আপনারা সবাই ভিডিওতে দেখছেন আমাকে কি পরিমাণে টর্চার করছে।
আমি থানায় গেছি রিপোর্ট লেখাইতে, সে থানায় আইসা বিভিন্ন সাংবাদিক দেখা এটা সেটা বইলা সে মনে করেন আমার উপরে বিভিন্ন কথা এলিগেন্স দিয়া হচ্ছে থানায় আমাকে আটকে রাখছে, আমাকে রিয়ামণিকে দুইজনকে আটকে রাখছে। আটকে রাখা সকালবেলা হচ্ছে আমাদেরকে কোর্টে চালান করে দিছে, 3টা মামলা দিছে 3 ধারায়, 3টা মামলা দিছে 3 ধারায়। আমাকে মারছে, আমি ভিকটিম, আমাকে মারছে আসামি। আমি এভাবে আজকে সারাদিন তো আপনারা দেখলেন যে আমরা ওইখানে আমাকে নিয়ে যাচ্ছে, উঠাইছে, তারপরে কি হলো, সত্যের জয় সবসময় হয়, হেডলাইনে যেটা লিখছি। আমরা তো বের হয়ে চলে আসছি। আদালত সত্যের জয় সবসময় হয়, কিছু বলেন, আদালত আমাদের সাথে কি করছে? আসলে আদালত আমাদের সাথে ন্যায় বিচার করেছে, ইনশাআল্লাহ সবার সাথে ন্যায় বিচার হোক এই আশাই রাখি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের সাথে খারাপ কিছু আর না হোক। আমরা সত্যের পথে আছি, সামনে সত্যের পথে থাকবো, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবসময় আমরা সঠিক পথে থাকার চেষ্টা করি, ঠিক আছে? মাঝে মধ্যে হয়তো বা ভুল ত্রুটি হয়ে যায়, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।